নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওর থাম্বনেল এবং টাইটেলটা দেখেই তোমরা বুঝতে পেরে গেছো এই ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বিগত মরশুমগুলোতে আইএসএল মঞ্চে হতাশজনক পারফরমেন্স করার পর গত মরশুমে নিজেদের স্বমহিমায় ফেরার জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা একটা ভালো দল গঠন করেছিল। তবে গত মরশুমে প্লেয়ারদের চোট আঘাত ও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারদের অফ ফর্মে থাকার কারণে গত মরশুমেও সফলতা দেখা দেয়নি ইস্টবেঙ্গলকে। তবে এই মরশুমে একটা ভালো দল গঠন করে ভারতীয় ফুটবলে নিজেদের চেনা ছন্দে ফিরতে মরিয়া লাল হলুদ ম্যানেজমেন্ট, যার কারণে এই মরশুমে একাধিক কোয়ালিটির প্লেয়ার কিন্তু নিজেদের দলে চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। একাধিক অভিজ্ঞতা সম্পন্ন ভারতীয় প্লেয়ারদের থেকে শুরু করে বেশ কিছু হাই প্রোফাইল বিদেশি প্লেয়ারদেরকেও দলে চূড়ান্ত করে চলতি মরশুমে নিজেদের স্কোয়াডকে কিন্তু বেশ খানিকটা শক্তিশালী করে তুলেছে ইস্টবেঙ্গল। সো ফার্স্ট অফ অল যদি এই মরশুমে ইস্টবেঙ্গলের স্কোয়াড নিয়ে কথা বলা যায়, তো এই মরশুমে ট্রান্সফার মার্কেটে বেশ জোর কদমে কাজ করেছে লাল হলুদ ম্যানেজমেন্ট। এই মৌসুমে ইস্টবেঙ্গলের স্বদেশি সাইনিংগুলোর মধ্যে রয়েছে ভারতীয় উইঙ্গার বিপিন সিং, ভারতীয় স্ট্রাইকার এডমুন্ড, ভারতীয় মিডফিল্ডার লাল রেমসাঙ্গা, ভারতীয় ডিফেন্ডার জয় গুপ্তা এবং মার্তান্দা রায়না। তো আপাততভাবে এই 5 জন ভারতীয় প্লেয়ারকেই এই মৌসুমে চূড়ান্ত করে নিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এর পাশাপাশি ভারতীয় রাইট ব্যাক পজিশনের প্লেয়ার ভালপুইয়ার সাথেও কথাবার্তা চালাচ্ছে লাল হলুদ ম্যানেজমেন্ট। আর বিদেশি সাইনিংগুলোর মধ্যে রয়েছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল, প্যালেস্তাইন মিডফিল্ডার মোহাম্মদ রাশিদ, আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন এবং মরক্কান স্ট্রাইকার হামিদ আহাদাদ। তো এই 4 বিদেশিকেই এই মরশুমে নিজেদের দলে চূড়ান্ত করেছে লাল হলুদ কর্তারা। তো এই মরশুমে আপাততভাবে এই 9 জন প্লেয়ারকেই দলে সই করিয়েছে ইস্টবেঙ্গল। তো এবার যদি এই মরশুমের জন্য ইস্টবেঙ্গলের টোটাল স্কোয়াডটা দেখে নেওয়া যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম গোলকিপার বিভাগ নিয়ে কথা বললে এই গোলকিপার বিভাগে এই মরশুমে ইস্টবেঙ্গল দলে রয়েছে প্রভসুকরান সিং গিল এবং দেবজিৎ মজুমদার। এছাড়াও রিজার্ভ দলের গোলকিপাররাও রয়েছে। দলের রাইট ব্যাক পজিশনের জন্য রয়েছে মোহাম্মদ রাকিব এবং লেফট ব্যাক পজিশনের জন্য রয়েছে প্রভাত লাকড়া এবং জয় গুপ্তা। সেন্টার ব্যাক পজিশনের জন্য ভারতীয়দের মধ্যে রয়েছে আনোয়ার আলী, লালচুংনুঙ্গা, রায়না এবং গুরসিমরাত। আর বিদেশিদের মধ্যে রয়েছে কেভিন। আর মিডফিল্ড পজিশনের জন্য বিদেশিদের মধ্যে রয়েছে মিগুয়েল, মোহাম্মদ রাশিদ এবং সাউল ক্রেসপো। আর ভারতীয়দের মধ্যে রয়েছে জিকসন রামসাঙ্গা, সৌভিক চক্রবর্তী, তন্ময় এবং মার্ক চোথেনপুইয়া। এবার আপফ্রন্ট নিয়ে কথা বললে আপফ্রন্টের লেফট উইং পজিশনের জন্য রয়েছে সায়ন, নাওরেমময় সিং, বিষ্ণু, নন্দ এবং বিপিন। আর রাইট উইং পজিশনের জন্য রয়েছে জেসিন। তবে লেফট উইংয়ের বেশ কিছু প্লেয়ার তারা কিন্তু রাইট উইং পজিশনেও খেলতে অভ্যস্ত। আর দলের স্ট্রাইকার পজিশনে ভারতীয়দের মধ্যে রয়েছে এডমুন্ড, ডেভিড এবং আমান। আর বিদেশিদের মধ্যে রয়েছে ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোস এবং হামিদ আহাদাদ। তো এই ছিল এই মরশুমের জন্য ইস্টবেঙ্গলের ফুল স্কোয়াড। তো এবার যদি কথা বলা যায় এই মরশুমের জন্য ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্লেইং 11 কেমন হতে পারে, তো কোচ অস্কার ব্রুজানের কাছে এই মৌসুমে একাধিক ফরমেশনে খেলানোর অপশান থাকছে। আর ঠিক সেই মতনভাবেই কিন্তু এই মৌসুমে দল গঠনের কাজ সেরেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সো ফার্স্ট অফ অল যদি সবথেকে বেশি ব্যবহৃত প্লেইং 11 তথা 4-2-3-1 এই ফরমেশনটা নিয়ে কথা বলা যায়, তো এই ফরমেশনে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে গিল অথবা দেবজিৎকে। দলের 4 ডিফেন্সের লেফট ব্যাক পজিশনে দেখা যাবে জয় গুপ্তাকে এবং রাইট ব্যাক পজিশনে দেখা যাবে মোহাম্মদ রাকিবকে এবং জোড়া সেন্টার ব্যাক হিসাবে দেখা যাবে আনোয়ার আলীর সাথে কেভিনকে। মিডফিল্ডের 2 ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে দেখা যাবে রাশিদের সাথে জিকসনকে। তবে এখানে জিকসনের পরিবর্তে সৌভিক চক্রবর্তীকেও ইউজ করা যেতে পারে। এবার আপফ্রন্ট নিয়ে কথা বললে আপফ্রন্টের লেফট উইংয়ে দেখা যাবে বিপিনকে এবং রাইট উইংয়ে দেখা যাবে নাওরেম মহেশকে। আর দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ভূমিকাটা পালন করতে দেখা যাবে মিগুয়েলকে। তবে এখানে মিগুয়েলের পরিবর্তে সাউল ক্রেসপোকেও দেখা যেতে পারে। আর দলের সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে এখানে রাখা হয়েছে আহাদাতকে। তবে এখানে হামিদের পরিবর্তে ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোসকে ইউজ করতে পারে কোচ অস্কার ব্রুজান। তো 4-2-3-1 ফরমেশনে এইরকমই কিন্তু প্লেইং 11 এই মরশুমে নামাতে পারে ইস্টবেঙ্গল। এবার পরবর্তী ফরমেশনটা তথা 4-4-2 ফরমেশন নিয়ে কথা বললে তো এই ফরমেশনেও গোলপোস্টের নিচে দেখা যাবে গিল অথবা দেবজিৎকে। দলের 4 ডিফেন্সে দেখা যাবে জয় গুপ্তা, কেভিন, আনোয়ার আলী এবং রাকিবকে। মাঝমাঠের 2 ডিফেন্সিভ মিড এখানে রাখা হয়েছে জিকসনের সাথে মিগুয়েলকে। তো এখানে মিগুয়েল সে সিডিএম পজিশনের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ভূমিকাতেও তাকে দেখা যাবে। আর দলের 2 উইংয়ে রাখা হয়েছে নাওরেম মহেশের সাথে বিপিনকে। আর জোড়া স্ট্রাইকার হিসেবে এখানে রাখা হয়েছে হামিদের সাথে ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোসকে। তবে এখানে ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোস অথবা আহাদাদের পরিবর্তে এখানে একজন ভারতীয় স্ট্রাইকারকে রেখে দলের মিডফিল্ড পজিশনে সাউল ক্রেসপো অথবা মোহাম্মদ রশিদকেও কিন্তু রাখা যেতে পারে। তো 4-4-2 ফরমেশনে এরকম কিন্তু প্লেইং 11 নামাতে পারে ইস্টবেঙ্গল। এবার সর্বশেষ ফরমেশন তথা 3-5-2 এই ফরমেশন নিয়ে কথা বললে
এই ফরমেশনেও দলের গোলপোস্টের নিচে দেখা যাবে গিল অথবা দেবজিৎকে। দলের 3 ডিফেন্সে রাখা হয়েছে জয় গুপ্তা, কেভিন সিভিল এবং আনোয়ার আলীকে। মাঝমাঠের 2 ডিফেন্সিভ মিডে দেখা যাবে জিকসনের সাথে সৌভিককে, এবং দলের অ্যাটাকিং মিডফিল্ড কাম সিডিএম পজিশনে রাখা হয়েছে মিগুয়েলকে। আর দলের 2 উইং ব্যাক পজিশনে দেখা যাবে নাওরেমের সাথে বিপিনকে। আর জোড়া স্ট্রাইকার হিসেবে এখানে রাখা হয়েছে হামিদা হাদাদের সাথে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকে। তবে এখানে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস অথবা হামিদা হাদাদ যে কোনো একজনের সাথেই এডমন্ডকে আপফ্রন্টে রেখে দলের মিডফিল্ড পজিশনে রাশিদকেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো 3-5-2 ফরমেশনে এইরকমই কিন্তু প্লেইং 11 এই মৌসুমে নামাতে পারে ইস্টবেঙ্গল। তো এই মৌসুমে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যে লেভেলের দল গঠন করেছে তাতে কিন্তু এই মৌসুমে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা যদি আইএসএল বা ভারতীয় অন্যান্য ফুটবল টুর্নামেন্টে সফলতা না পায় সেটাই কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হবে। সেহেতু আশা করাই যায় এই মৌসুমে ইস্টবেঙ্গল তারা কিন্তু নিজেদের স্বমহিমায় ফিরতে পারে। আর যেমন দল গঠন করেছে ইস্টবেঙ্গলের কিন্তু এই মৌসুমে নিজেদের স্বমহিমায় ফেরাটা অত্যন্ত জরুরি। তো বিগত 3-4 মৌসুম ধরে আমরা কিন্তু ডার্বি ম্যাচটা সমানে সমানে দেখতে পাচ্ছি না। তবে এই মৌসুমে ইস্টবেঙ্গল যে লেভেলের দল গঠন করেছে তাতে এই মৌসুমের ডার্বিটা কিন্তু একদম 50-50 আমরা দেখতে পেতে চলেছি। আর এই 50-50 ডার্বি দেখতেই কিন্তু আমরা সবসময় অভ্যস্ত। সেহেতু এই মৌসুমের ডার্বিটাও যে জমে যেতে চলেছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় ইস্টবেঙ্গল তারা কি এই মৌসুমে আইএসএল এর টপ 4 এর মধ্যে থাকতে পারবে? এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যেটা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।